বানচাল হয়েছে। আকিব হোসেন মৃদা বরখাস্ত হওয়ার পরে তাকে হেফাজতে রাখা হয়েছে। এই হেফাজত থেকে সে পালিয়ে ভারতে চলে গিয়েছে, নোমান ভারতে চলে গিয়েছে, ভিডিও থেকে সরানো হয়েছে, আলামত সরানো হয়েছে। সমস্ত কিছু তদন্ত করে সিবিআই এই চার্জশিটটি দিয়েছে। সুতরাং এই চার্জশিটটি দেওয়ার আগে সে বিষয়ের সাথে তারা যোগাযোগ করেছে, তার অভিমত দিয়েছে। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এই মামলাটি চার্জশিট হয়েছে। ইনশাআল্লাহ এই বছরের ভিতরেই আমরা এই মামলাটা নিষ্পত্তি করব এবং আমরা সর্বোচ্চ শাস্তি আমরা পাওয়ার জন্যে আশা করি সমস্ত শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করি মৃত্যুদণ্ড হবে আসামিদের, যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পুলিশের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি, যাতে পুলিশের ভাবমূর্তি যাতে ফিরিয়ে আসে। আজকে আমাদের আসলে মূলত ছিল এখানে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ এবং আসামি পক্ষের 4 জন আসামির পক্ষে বিজ্ঞ আইনজীবী ওনাদের ডিসচার্জ পিটিশন দিয়েছেন। মাননীয় মহানগর দায়রা আদালত জজ আদালতের ডিসচার্জ পিটিশন শুনেছেন। ডিসচার্জ পিটিশন শুনে ডিসচার্জ পিটিশন নামঞ্জুর করেছেন। পরবর্তীতে আমাদের মাননীয় পিপি মহোদয় উনি আসামিদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজত মৃত্যু নিরোধ আইন 2013 সহ দণ্ডবিধি 302, 201 এবং 34 ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন এবং মাননীয় আদালত আগামী 10/5/2022 তারিখ বিচারের পরবর্তী দিন ধার্য করেছেন। আমরা আশা করছি ওদিন মামলার বাদী সহ আমরা 1-2 জন সাক্ষী নিয়ে আসতে পারবো, যারা এই মামলার ঘটনাটা আদালতে এসে মামলার ঘটনা সম্পর্কে সাক্ষ্য প্রদান করবেন এবং এর মাধ্যমেই মূলত আজকেই চার্জ ফ্রেমের মাধ্যমেই মূলত বিচার কার্যটা শুরু হবে। এখানে মোট আসামি 6 জন, তার মধ্যে পুলিশ সদস্য ছিলেন 5 জন, যারা সবাই অ্যারেস্টেড এবং তারা আজকে আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামি কথিত সাংবাদিক নোমান, উনি পলাতক ছিলেন, ওনার অনুপস্থিতিতেই আজকের এই চার্জটা ফ্রেম হয়েছে। আপনারা সবাই জানেন এই প্রথম যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন এটা কিন্তু প্রিন্ট মিডিয়ায় আসে না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসে। এবং এখানে আরেকটা ঘটনা ঘটেছিল কিন্তু, তারা চাইছিল পুলিশ যারা কিল করেছে, হত্যা করে, তারা চাইছিল খুব তাড়াতাড়ি খুব দ্রুত লাশটা দাফন করার জন্য। এই নিহতরা এখানে মা এখানে আছে এবং সেটা হচ্ছে ফেসবুকে প্রথম যে সামাজিক ফেসবুকে আসে, সেটা দেখার পরপরই আমরা হাইকোর্ট থেকে আমরা কয়েকজন আইনজীবী মিলে এটা উদ্যোগ নেই এবং একটা জনস্বার্থে মামলা করি। প্রথম ফেসবুকে আসে, পরের দিন এটা প্রিন্ট মিডিয়ায় আসে এবং সেটা নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট বলেন যে ওনারা একটা একটা পিটিশন ফাইল করার জন্য এবং জনস্বার্থে একটা পিটিশন ফাইল করি এবং সেটা হাইকোর্ট তাৎক্ষণিকভাবে হাইকোর্ট এটা খবর জানতে চান। এখন কী ঘটেছে পরবর্তীতে দেখা যায় বিষয়টি পিবিআইয়ের তদন্তের পর্যায়ে গেছে। যেহেতু পিবিআই একটা স্পেশালাইজ টিম পুলিশের এবং এই হত্যাকাণ্ড মনে করা হয় যে দেশে বিদেশে পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে ইংল্যান্ডের আলতাবাজি পার্ক, লন্ডনের আলতাবাজি পার্কের কথা আপনারা জানেন, সে ব্যাপক বিক্ষোভ হয়েছে, আমেরিকায় বিক্ষোভ হয়েছে এবং আমাদের পুলিশের ভাবমূর্তি শুধু যেটা হত্যাকাণ্ড তাই না, এটা পুলিশের একটা আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি এখানে প্রশ্নবিদ্ধ। রক্ষক যখন ভক্ষক হয়ে গেছে, তো এটা একটা ব্যাপার। তো সেই জন্য আমরা যখন হাইকোর্ট এটা 3 থেকে 4 দফায় এটা মুলতবি ঘোষণা করেন, এটা মুলতবি স্ট্যান্ড ওভার রেখেছেন এই পিটিশনটি। এবং তার মধ্যেই কিন্তু এইদিকে পিবিআইয়ের উপর একটা ওনাদের সাথে যোগাযোগ ছিল যে খুব দ্রুত একটা অ্যারেস্ট হয় এবং ওনাদের পরিবারের পক্ষ থেকে, ওনারা কিন্তু আমার কোনো রক্ত সম্পর্কের আত্মীয় হন না, শুধুমাত্র আমাদের কী বলবো বিবেকের রক্তক্ষরণ থেকে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, যে কথাটা আপনি বলেন, বিবেকের রক্তক্ষরণ থেকে সেদিন এই রিট পিটিশনটা বলা যায়। আমার সাথে আমার আরেকজন বন্ধু ছিলেন, উনিও সিলেটের ব্যারিস্টার আব্দুল কাইয়ুম, আমরা 2 জন মিলে একটা ফাইল করি। তো পরবর্তীতে আমরা ওনারা ঢাকায় যান এবং পিবিআইয়ের সাথে সাক্ষাৎ হয়, আরও অনেকের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি। যেদিন মহামান্য পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি ওই দিনই কিন্তু তাকে অ্যারেস্ট করে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় এসআইআর করে এবং এটাকে ডাইভার্ট করার অনেক চেষ্টা করা হয়েছে। আশা করা যায় ওনারা ব্যর্থ হয়েছেন এবং আজকেও ডিসচার্জ পিটিশনের মাধ্যমে ওনারা আরেকবার চেষ্টা করে যেমন সেখানেও ব্যর্থ হলেন। এখন রায়হানের পরিবার এবং আমরা সবাই দেশবাসী, দেশে বিদেশে আমরা সবাই মনে করি ন্যায় বিচার নিশ্চিত হবে এবং পুলিশের ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছিল সেটা পুনরুদ্ধার হবে, পুলিশের একটা ক্লিন ইমেজ থাকবে এবং দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।